এই নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে গেল, ওয়ানডে ম্যাচে হেরে গেল, নিজেদের মাঠে হেরে গেল। দেখুন, ক্রিকেট খেলায় যে কোনো কিছু হতে পারে, এটা তো একটা আপ্তবাক্য, আমরা সেটা জানি। নিউজিল্যান্ডকে খাটো করে দেখার কোনো উপায় নেই এবং শিওরলি বাংলাদেশকেও বড় করে দেখার কোনো কারণ নেই। কিন্তু তারপরও ওয়ানডে ফরম্যাটে এই অনভিজ্ঞ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ঘরের মাটিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা এইভাবে হেরে যাবে ২৬ রানে, সেটা আসলে ভাবা যায়নি। সিরিজ শুরু হওয়ার আগের ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে বাংলা ওয়াশের কম যে কোনো কিছুই এই সিরিজ থেকে হবে একটা হতাশার ব্যাপার। সেই হতাশা প্রথম ম্যাচেই আমাদেরকে উপহার দিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশ এই ম্যাচ হারার পরে বাংলা ওয়াশ তো দূরের কথা, এখন আমরা সিরিজ জিততে পারি কিনা, সিরিজ জিততে হলে পরের দুইটা ম্যাচ আমাদের জিততে হবে, ওই রকম একটা ভীষণ কঠিন জায়গাতে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। এমন কি আসলে হবার কথা ছিল? যে নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে এসেছে তাদের দ্বিতীয় সারির দল নিয়ে, সার্টেনলি পিএসএল আইপিএল খেলার জন্য তারা প্রথম সারির প্রায় সব খেলোয়াড়কেই বাদ দিয়ে বাংলাদেশের এই ওডিআই সিরিজটা খেলতে এসেছে। লাস্ট যে ওয়ানডে ম্যাচ তারা খেলেছে এই বছর ভারতের বিপক্ষে জানুয়ারিতে, সেই ম্যাচে একাদশের ৮ জন ক্রিকেটার তাদের স্কোয়াডেই নেই। সেই দলটা বাংলাদেশকে হারিয়ে দিল। আমি আসলে এটা হজম করতে পারছি না। বাংলাদেশ ক্রিকেট টিম গত দুইটা সিরিজ আমরা জিতেছি, পাকিস্তানের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং মনে হচ্ছিল যে আমরা এখন একটা উন্নতির গ্রাফের মধ্যে রয়েছে ওডিআই ফরম্যাটে। সেইখান থেকে এই পরাজয়টা আমার বুকে আসলে শেল হয়ে বিঁধল। আমি নিশ্চিত যে আমাদের অনেকেই এরকম রেজাল্টটা এক্সপেক্টই করতে পারিনি। ম্যাচটা বাংলাদেশ কোথায় হারলো, কিভাবে হারলো, টার্নিং পয়েন্ট কোনটা, সেটা নিয়েই তো আলোচনা। ভাই শোনেন, সারা জীবন দেখে এসেছি, পড়ে এসেছি, জেনে এসেছি এবং এত বছর ক্রিকেট খেলা দেখার সূত্রে সেটা তো জানি যে পার্টনারশিপই সবসময় ম্যাচ জেতায়। আজকে দেখলাম পার্টনারশিপ ম্যাচ হারিয়ে দিয়েছে। তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন ধ্রুবর যে পার্টনারশিপ, ৫২ রানের জুটি, কিন্তু সেই জুটিটা খেলতে তার যে ৭৯টা বল নিয়ে নিয়েছে, সেইটাই কি আসলে বাংলাদেশের জন্য এই পরাজয়ের বড় কারণ হয়ে গেল? একটা ওয়ানডে ম্যাচ, সেইখানটাতে ১৫ ওভার ৯০টা বল বাংলাদেশ বাউন্ডারি মারতে পারে নাই। সেটি কি বাংলাদেশের পরাজয়ের বড় কারণ হয়ে গেল? আফিফ হোসেন ধ্রুব তিনি ২৭ রান করার জন্য ৪৯টা বল খেললেন, ৫৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং তার পুরো ইনিংসে ৪৯ বলের মধ্যে একটা বাউন্ডারিও নেই। বাংলাদেশ তারপরও এই ম্যাচটা যে হেরে গেল, ২৫০-র কম টার্গেট ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, ২৪৮ টার্গেট ছিল, সেই টার্গেট আমরা অ্যাচিভ করতে পারিনি, বরং আমরা ২২১ রানে অল আউট হয়ে গিয়েছি। ব্যাটিং ছাড়া অন্য কোনো কিছুকে কি কাঠগড়ায় দাঁড় করানোর উপায় রয়েছে? কাঠগড়ায় অনেক কিছুই দাঁড় করানো যায়, দল যখন হেরে যায় তখন অনেক কিছু এরকম লুপহোলসগুলো সামনে চলে আসে, বাট স্টিল অবশ্যই নিউজিল্যান্ডকে আমরা এর চেয়ে কম রানে আটকে রাখতে পারতাম। অবশ্যই যেই দুইটা আমরা ক্যাচ ড্রপ করেছি সেইটা আমাদের জন্য ভীষণ রকমেরই কস্টলি হয়ে গিয়েছিল। সেটা যদি না হতো, নিউজিল্যান্ডকে ২০০-২২০-এর মধ্যে আমরা আটকে রাখতে পারতাম। আচ্ছা ঠিক আছে, না হয় তারা ২৪৭ রানে করলো, সেই রান তারা করে বাংলাদেশ জিততে পারবে না? তাহলে বাংলাদেশের এটা কি ব্যাটিং? তাহলে বাংলাদেশের এই ওয়ানডে ফরম্যাটে আমরা উন্নতির ধারাটাতে রইলামটা আসলে কোথায়, আমাকে একটু বুঝিয়ে বলেন তো। ধরেন আমাদের ২৪৮ রান টার্গেট ছিল, সেই টার্গেট চেস করতে নেমে আমরা শুরুতেই একটা লাইভ পেয়েছি সাইফ হাসান। এইটা অবশ্য তিনি নিজে একটা যে লাইভ দিয়েছিলেন ওইটারই একটা প্রতিদান মধ্যে নিউজিল্যান্ডও তাকে দিল। ১ রানের সময় সাইফের ক্যাচটা স্লিপে পড়ে গেল, কিন্তু তার সত্ত্বেও এটা তো সেকেন্ড ওভারে ঘটনা। 4th ওভারে আমরা পরপর ২ বলে ২টা উইকেট হারালাম। তানজিদ হাসান তামিম বেরিয়ে এসে তেরেফুরে মারতে গিয়ে বোল্ড হয়ে গেলেন এবং ভেরি নেক্সট ডেলিভারিতে নাজমুল হোসেন শান্ত লেগ সাইডে ফ্লিক করতে গিয়েছিলেন এবং সেখানটাতে তিনিও বোল্ড হয়ে গেলেন। তারপরে তো বাংলাদেশ একটা পার্টনারশিপ করেছিল, সাইফ হাসান এবং লিটন দাসের যেই ৯৩ রানের জুটি, সেই জুটিটাতে তো বাংলাদেশ জয়ের একটা কক্ষপথেই আমরা ছিলাম। হ্যাঁ, আমাদের রান রেটটা যে অনেক বেশি ছিল তা নয়, দেন এগেন আমাদের যে অনেক বেশি রান রেটের প্রয়োজন ছিল তাও তো নয়। ওয়ানডে ক্রিকেটে এখন ২৪৮ রানের টার্গেট কোনো টার্গেট? আমাকে বলেন তো দেখি ভাই। স্টিল বলতেই হবে যে সাইফ হাসান 50 করেছেন, তিনি ৭৬ বলে ৫৭ রান করেছেন, কিন্তু নিজের উইকেটটা তিনি গিফট করে এসেছেন। যেইভাবে তিনি ওই নিজের উইকেটটা গিফট করে এসেছেন, যে ওই শর্ট অফ লেন্থের বলটা বাউন্সটা বুঝতে পারেননি, একটু বাড়তি বাউন্স পেয়েছে, সেইটাতে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে তিনি মিডনে ক্যাচ দিয়েছেন।
লিটন দাস তখনও ছিলেন এবং 50-র কাছাকাছি তিনি পৌঁছে গিয়েছিলেন। 46 রানের সময় একটা খুব ভালো ডেলিভারি অফ স্পিনের কাছ থেকে তিনি ওইখানটাতে পেয়েছেন, ডিন ফক্সক্রফটের কাছ থেকে, এবং সেইটাতে তিনি বোল্ড হয়ে গেলেন। বাট স্টিল তো বাংলাদেশ জয়ের কক্ষপথে ছিল। তাওহিদ হৃদয় এবং আফিফ হোসেন ধ্রুবর এরপরে যে পার্টনারশিপ, আমি সেটাই বললাম যে ম্যাচ উইনিং পার্টনারশিপটা আমরা রেগুলার দেখে অভ্যস্ত, এটা তো ম্যাচ লুজিং পার্টনারশিপ হয়ে গেল ভাই। 24 নম্বর ওভারে তাওহিদ হৃদয় একটা বাউন্ডারি মেরেছে, নেক্সট বাউন্ডারি বাংলাদেশের এসেছে 39 নম্বর ওভারে। 15টা ওভার 90টা বল একটা ওয়ানডে ম্যাচে, অলমোস্ট একটা টি-20 ইনিংস। 15 ওভার 20 ওভারের টি-20 ইনিংস, এখানে 15 ওভার ধরে আমরা একটা ওয়ানডে ম্যাচে কোনো বাউন্ডারি মারতে পারি নাই। এটা একসেপ্টেবল, এটা কোনো লেভেলে একসেপ্টেবল। হ্যাঁ, যদি বুঝতাম যে নিউজিল্যান্ড দলে হচ্ছে গিয়ে দুর্দান্ত সব বোলার রয়েছেন, রিচার্ড হ্যাডলি রয়েছেন, ড্যানিয়েল ভেট্টরি রয়েছেন, তাহলে না হয় বোঝা যেত। নিউজিল্যান্ডে ভাই এই যারা বোলার, তাদের এগেনস্টে যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা এইভাবে স্ট্রাগল করেন, সেটা দেখার জন্য খুবই পীড়াদায়ক। স্পেশালি আফিফ যেই ব্যাটিংটা করেছেন, এইটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আফিফ অফ স্পিনারে বলে স্ট্রাগল করছিলেন, আফিফ বাহাতি স্পিনারে বলে স্ট্রাগল করছিলেন, আফিফ পেস বোলারে বলে স্ট্রাগল করছিলেন। তিনি আসলে কোনো কিছুই করতে পারছিলেন না, এবং হৃদয় অন্য সাইড থেকে স্ট্রাইক রোটেট করলো, আফিফ বারবারই আসলে প্রেশারে ফেলে দিচ্ছেন। দেন এগেন হৃদয় স্ট্রাইক রোটেট করলো, বাউন্ডারি তো বের করতে পারছিলেন না। 15টা ওভার বাউন্ডারি লেস যদি থাকে একটা টিম, তাহলে তো ওই দলটা ওই রকম চাপের মধ্যেই পড়ে যায়। হ্যাঁ ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে যখন সেই শ্যাকেলটা ব্রেক করছিল বলে তারা মনে হচ্ছিল, স্টিল তো আমাদের শেষ 10 ওভারে যখন আমরা ঢুকি, বাংলাদেশের 67 রান প্রয়োজন ছিল এবং হাতে আমাদের 6 উইকেট। ওইখান থেকে আমরা ম্যাচ জিতবো না। একটা ওয়ানডে টিম শেষ 10 ওভারের 60 বলে 67 রান হাতে 6 উইকেট নিয়ে করতে পারবে না। এটা কি হয় নাকি? আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। আফিফ তার ওই প্যাথেটিক ইনিংসের চেষ্টা করেছেন, একটা ছক্কা মারার চেষ্টায় লঙ্গনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন, যেটা বললাম 49 বলে 27 রানের একটা ইনিংস খেলে। বাংলাদেশ ওই জায়গাটা থেকে তারপরে যে মেহেদী হাসান মিরাজ আসলেন, আমাদের ক্যাপ্টেন 7 নম্বর আসলেন, তার উপরে অনেক রেসপন্সিবিলিটি ছিল। সেই রেসপন্সিবিলিটিটা তো তিনি তার ব্যাটিংয়ে দেখাতে পারলেন না, বরং নেক্সট ওভার একটা রিভার্সের মতো করার চেষ্টায় তিনি হচ্ছে গিয়ে পেছনে ক্যাচ দিলেন, দুর্দান্ত ক্যাচের শিকার হয়েছেন, তিনি আউট হয়ে গেলেন। এই জায়গাটা থেকে বাংলাদেশের ম্যাচ জেতা এবং হারাটা পুরোটাই তাওহিদ হৃদয়ের উপরে ছিল। কিন্তু তাওহিদ হৃদয়কে তো অন্য প্রান্ত থেকে সঙ্গটা দিতে হবে, সেই সঙ্গটা আসলে আমাদের কেউই দিতে পারেনি। ইনফ্যাক্ট যখন আমাদের শেষ 5 ওভারে 48 রান প্রয়োজন, 10 ওভারে 67 রান প্রয়োজন, 5 ওভারে 48 রান প্রয়োজন, তার মানে 41 থেকে 45, এই 5 ওভারে আমরা মাত্র 19 রান নিতে পেরেছি রে ভাই। ফলে শেষ 5 ওভারে 48, কিন্তু তখন আবার যেহেতু হাতে উইকেট কম, আস্কিং রেট কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছে। এবং এরপরে 1 ওভারে যখন আমরা 2টা উইকেট, রিশাদ কটন বোল্ড হলেন, দুর্দান্ত কটন বোল্ড হলেন, এবং শরীফুল তিনিও বোল্ড হয়ে গেলেন, বাংলাদেশের আসলে জয়ের সম্ভাবনাটা প্রায় শেষই হয়ে গেল। তাওহিদ হৃদয় ছিলেন 2 ওভারে 33 রান প্রয়োজন ছিল, ওই অবস্থাতে তিনি একটা ছক্কা মেরেছিলেন বটে, একটুখানি আশার আলো দেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ওইটা নট গুড এনাফ। এবং আমরা দেখেছি যে হৃদয় দারুণ একটা ক্যাচের শিকার হয়েছেন, 60 বলে 55 রান করেছেন তিনি তার 50টা করেছেন বটে, কিন্তু দলকে জেতাতে পারেননি। বাংলাদেশ ওই জায়গাটা থেকে 221 রানে অল আউট হয়ে ম্যাচটা হেরে গেলাম আমরা 26 রানে। ব্যাটিং এর কথা বলছি, বোলিং ফিল্ডিং এর ওই জায়গাটাতে তো বাংলাদেশ আরেকটু ভালো করতে পারতো না, স্পেশালি ফিল্ডিং, স্পেশালি ওই 2টা ক্যাচ মিস। বাংলাদেশের এই ম্যাচে 11টা নিয়ে এক ধরনের একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছিল। মুস্তাফিজুর রহমান একেবারে ওয়ার্ম আপের সময় লাস্ট মোমেন্টে গিয়ে তিনি আসলে একটু ওই হাঁটুতে ডিসকমফোর্ট ফিল করছিলেন, ফলে তিনি একাদশ থেকে নিজেকে তাকে আসলে সরিয়ে নেওয়া হয়, তিনি খেলার মতো অবস্থাতে ছিলেন না। ওইখানটাতে একবার আমাদেরকে প্রেস রিলিজ দেওয়া হলো ক্রিকেট বোর্ডে, সেখানে দেখা গেল যে তাসকিন খেলছেন না, একটু পরে আবার কারেক্টেড প্রেস রিলিজ দেওয়া হলো, সেখানে দেখা গেল যে না, মুস্তাফিজ খেলছেন না, এবং ওই হাঁটুর ডিসকমফোর্টের কথা টিম ম্যানেজার নাফিস ইকবালের একটা অডিও বার্তার মাধ্যমে আমরা জানতে পেরেছি। কিন্তু তার জায়গায় এসেছেন যে শরীফুল, তিনি ট্রিমেন্ডাস বোলিং করেছেন, 10 ওভার বোলিং করে 27 রান দিয়ে তিনি 2টো উইকেট পেয়েছেন, এবং তিনি প্রায় 16 মাস পরে ওয়ানডে ক্রিকেট খেলতে নেমে প্রায় অপ্রস্তুত অবস্থায় খেলতে নেমে, ওইরকম প্রস্তুতি তো ছিল না, কারণ একাদশে তার থাকার কথা ছিল না, দারুণ বোলিং করেছেন। অন্য জায়গা থেকে কি আসলে ঠিক ওই মাপের তিনি ওই সাপোর্টটা পেয়েছেন, স্পেশালি ফিল্ডিং এর কথা। ফার্স্ট উইকেটটা যখন নিক কেলির তিনি নিয়ে নিলেন, তারপরে সেকেন্ড উইকেটটাও পরের ওভারটাতে, তারপরের ওভারটাতেই তিনি পেয়ে যেতে পারতেন। উইলিয়াং এর
ক্যাচটা সেই জায়গাটাতে ছেড়েছেন সাইফ হাসান, তিনি তখন 1 রানে ছিলেন। উইলিয়াং ওই 1 রান থেকে 30 রান করেছেন। এটা শুধু 29 রান যে এক্সট্রা করেছেন তা নয়, বরং ওইখানে হেনরি নিকোলসের সঙ্গে তার একটা 73 রানের পার্টনারশিপ হয়েছে, যেইটা নিউজিল্যান্ডকে শুরুতে যে প্রেসারে ফেলতে পারতো সেইখান থেকে তুলনামূলক একটা বেটার পজিশনে নিয়ে যায়। আর ওই যে ডিন ইয়ের কথা যে শেষের দিকে গিয়ে যে তিনি তাকে 27 রানের সময় একটা আরেকটা ক্যাচ ফেলেছেন তানজিদ হাসান তামিম, তিনি শেষ পর্যন্ত কত 57 বলে 58 রানে এরকম তিনি একটা ইনিংস খেলেছেন, যেই কারণে নিউজিল্যান্ডের স্কোরটা কিন্তু আসলে 247 পর্যন্ত চলে যায়। ঠিক আছে, ফেয়ার এনাফ, চলে গেল। 247 হওয়ার কথা ছিল না, 220 হওয়ার কথা ছিল। আমাদের ওই ক্যাচ মিসটা কস্টলি হয়েছে, ফলে 247 হয়েছে। কিন্তু স্টিল এই রানটা তাড়া করে বাংলাদেশ ঘরের মাটিতে জিততে পারবে না, এই ব্যাটিং লাইন আপনি জিততে পারবে না। এবং সেইখানটাতে যেই প্যাথেটিক ইনিংসটা আফিফ হোসেন ধ্রুব খেললেন এবং যেই পার্টনারশিপ তাওহিদ হৃদয়ের সঙ্গে, তাওহিদ হৃদয় 50 করেছেন, ওই পার্টনারশিপেও তিনি হচ্ছে গিয়ে মানে প্রোঅ্যাক্টিভ রোলটা তিনি প্লে করেছেন, সবই ঠিক আছে। বাট স্টিল ওই জায়গাটাতেই বাংলাদেশ হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় ম্যাচে একটু করে পিছিয়ে পড়েছে। এবং আমার কাছে গিয়ে বাংলাদেশের এই ম্যাচে পরাজয়, আমরা ইররেসপন্সিবল ক্রিকেট খেলেছি, যেমন 2টা ক্যাচ মিস আমাদের জন্য কস্টলি হয়েছে। আমাদের হচ্ছে গিয়ে সাইফ হাসান হচ্ছে গিয়ে খুবই দায়িত্বজ্ঞানহীন শট খেলে তিনি আউট হয়েছেন, এটা যেমন ঠিক আছে। কিন্তু আমি মনে করি যে ওই পার্টনারশিপটা যখন 50 ক্রস করে ফেলেছে, 79 বলে 52 রানের জুটিটা হয়েছে, তখন ওই পার্টনারশিপে ম্যাচটাকে আরও ডিপে নিয়ে যাওয়ার কথা ছিল, উচিত ছিল, এবং ওই আস্কিং রেটটা আরও কমানোর কথা ছিল, সেই জায়গাটা করতে ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত গিয়ে আমার কাছে মনে হয় আফিফ হোসেন ধ্রুবর এই 49 বলে 27 রানের ভীষণ রকমের প্যাথেটিক ইনিংসটাই বাংলাদেশের এই পরাজয়ের টার্নিং পয়েন্ট। আমরা যে 15 ওভার 90টা বল কোনো বাউন্ডারি মারতে পারিনি, 24তম ওভার থেকে 39তম ওভার পর্যন্ত, এইটাই শেষ, মানে ওই পার্টনারশিপের মধ্যেই পড়ে, ওইখানটাতে আফিফ হোসেন ধ্রুবর ইনিংসটাতে মধ্যেই পড়ে, এবং এই বাউন্ডারিহীন এই সময়টার মধ্যেতেই আমার মনে হয় বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছে। আফিফ হোসেন ধ্রুবর প্যাথেটিক ইনিংস এবং 15 ওভার টানা বাউন্ডারি না মারতে পারায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের এই 26 রানে পরাজয়ের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে। এবং আমি আসলে এটা এখনো হজম করতে পারছি না যে এই নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ওয়ানডে ম্যাচটা কিভাবে হেরে গেল। এবং এখন আমার মধ্যে ওই ডাউটের জায়গাটাও তৈরি হয়েছে, আমরা কি আদৌ